ফ্লাক্স ফাইবারের মরফোলজিক্যাল প্রপার্টি, এটা ফাইবারের দৈর্ঘ্য সাধারণত 10 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে থাকে। এখানে কিন্তু লাইন ফাইবার, টো ফাইবার দুইটা একত্রে বলা হয়েছে আর কি, মানে মিনিমাম কত হয় ম্যাক্সিমাম কত হয়, সাধারণত এর ভিতরে থাকে 10 থেকে 100 সেন্টিমিটার। আর এটা ডায়ামিটার হয় 15 থেকে 20 মাইক্রোমিটার। আমরা যদি ইলেকট্রনিক মাইক্রোস্কোপের সাহায্যে দেখি তাহলে আমরা দেখব যে ফাইবারটা হলো মাল্টি সেলুলার ফাইবার। তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে কটন ফাইবারকে আমরা বলি ইউনিসেলুলার ফাইবার, একটা ফাইবার একটা সেল। আর জুট ফাইবার হলো মাল্টি সেলুলার ফাইবার, অনেকগুলো সেল মিলে একটা ফাইবার। ফ্লাক্স ফাইবার কেমন? ফ্লাক্স ফাইবারও অনেকগুলো সেল মিলে একটা ফাইবার। আমরা সেটা পরে দেখবো, কিন্তু তোমাদের আগে বলে দিচ্ছি আর কি যে এটা মাইক্রো হ্যাঁ বলো স্যার। আমাদের এই ফ্লাক্স ফাইবারের সাথে ব্লেন্ড করে যখন আমরা একটা ফেব্রিক্স তৈরি করি তখন সেক্ষেত্রে রেয়ন কে আলাদা একটা যুক্ত করা হয় না? কেন এই প্রশ্নটা কেন করতে হবে স্যার? আপনার যে লার্নিং ভিডিও ক্লাস ওইখানে একটা দেখেছি স্যার যে ইটস ওভেন মেড ইনটু প্লেন ওভেন বাট ইট ক্যান বি ব্লেন্ডেড উইথ ফাইবারস লাইক রেয়ন এন্ড কটন। সত্যি বলতে কি ওইটা হয়তো ওই যে মেবি হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফ্লাক্স ফাইবার এলোন ব্যবহার করা। এলোন বুঝছো 100%, কিন্তু তোমাদের তো নিশ্চয়ই মনে আছে যে আমি গত ক্লাসে আলোচনা করেছি যে ফ্লাক্সের কিন্তু উৎপাদন কম এবং হাই কোয়ালিটি ফ্লাক্স কিন্তু খুব বেশি একটা পাওয়া যায় না। আমাদের বাংলাদেশে তো ফ্লাক্সের আইটেম নাই বললেই চলে। যেহেতু কম, সেই জন্য অনেক সময় এটা অন্য ফাইবারের সাথে ব্লেন্ড হিসেবেও ব্যবহার করা হয় পার্টিকুলার কোনো এন্ড ইউজের জন্য। যেমন মনে করো আমি কথার কথা বলছি আর কি, ধরো সামারের পোশাক তৈরি করতে চাই। সামারের পোশাক যদি আমি তৈরি করতে চাই, আমি চাইলে 100% ফ্লাক্সের তৈরি করতে পারি, কিন্তু এবং দ্যাট ইজ এক্সপেন্সিভ। কারণ আমি যদি কস্টটা কমাতে চাই কিন্তু আরামটা যেন নষ্ট না হয়, খেয়াল করো, কস্ট কমাতে চাই আরাম যেন নষ্ট না হয়, তাহলে আমি মনে করো 20% বা 25% দিয়ে দিলাম ভিসকোস ফাইবার, আর বাকি 75% রাখলাম হলো ফ্লাক্স ফাইবার। তো 25% ভিসকোস ফাইবার দিলে আমি কি পেলাম? আমার কস্ট কিন্তু অনেক কমে গেল, কিন্তু ভিসকোস ফাইবারও কিন্তু সামারের জন্য খুব ভালো, তাই না? সে ময়েশ্চার অ্যাবজর্বেন্সি 13% মতো। সুতরাং এই ক্ষেত্রে সামার আইটেমের জন্য ধরো সেটা হতে পারে যে কোনো লেজার ওয়্যার হইতে পারে, হ্যাঁ, বিকালবেলা হাঁটার জন্য, ধরো সমুদ্রের পাড়ে হাঁটার জন্য যে ড্রেস আর কি, হ্যাঁ, সেই আউটার ওয়্যার, শার্ট আর কি, ধরো হাফ শার্ট, হাফ প্যান্ট এবং হাফ শার্ট পরে তুমি বিকালে একটু হাঁটাহাঁটি করবা আর তাহলে এই সময়ে সামারের জন্য আর কি খুব সুইটেবল একটা শার্ট, হ্যাঁ, তৈরি হতে পারে বা ব্লাউজ তৈরি হতে পারে। তো খেয়াল করো যে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলার কোনো এন্ড ইউজের ক্ষেত্রে আমরা ফ্লাক্সের সাথে ভিসকোস ব্যবহার করতে পারি দাম কমানোর জন্য। কিন্তু ভিসকোস ফাইবার তো একটু উইক ফাইবার, তাই না? 25% এই ফাইবারটা ব্যবহার করলে একটা ভয় আছে, উইক হলেও ফ্লাক্স যেহেতু স্ট্রং কাভার দিতে পারবে, কিন্তু একটা ভয় কি জানো? ভয়টা হলো ওয়াশিং যখন করতে যাব ভিসকোস ফাইবার তো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের তো আমি বলেছি আগে, সরি তোমাদের বলি নাই, তোমরা এখনো পড়ো নাই। মানে ভিসকোস ফাইবার তুমি যদি ওয়াশিং মেশিনে ওয়াশ করতে যাও বা ঘরে যদি টাব বালতিতে ওয়াশ করো তাহলে একটু প্রবলেম আছে আর কি। তো সেই জন্য আমরা আবার এই যদি ড্রাই ক্লিনিং করি তাহলে ওকে ফাইন, কিন্তু তুমি কিন্তু ঘরে ওয়াশ করতে পারবা না। ঘরে যদি ওয়াশ করতে চাও তাহলে ভিসকোসের সাথে, ভিসকোসের পরিবর্তে আমরা কটন ব্যবহার করতে পারি। কটন এবং ফ্লাক্সের যদি ব্লেন্ড হয় তুমি ঘরে ওয়াশিং মেশিনে ওয়াশ করো, কোনো অসুবিধা নাই, ড্রাই ক্লিনিং এ দাও, কোনো অসুবিধা নাই, দ্যাটস ভেরি গুড। তো এইভাবে কিন্তু আমরা, কিন্তু কটনের দাম তো ভিসকোসের চেয়ে বেশি, এভাবে কিন্তু আমরা ডিসিশন নিয়ে পার্টিকুলার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এগুলো হয় কি খুব হাইলি মানে সফিস্টিকেটেড যখন এন্ড ইউজ হয়, অনেক দামি একটা শার্ট, সেই ক্ষেত্রে এইগুলো গবেষণা। মধ্যম মানের যদি হয় তাহলে 100% ফ্লাক্সটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে রেয়নটা এখানে কিসের জন্য বলছে? রেয়ন তো যে ভিসকোস ফাইবারের নামই রেয়ন। ও ভিসকোস ফাইবার।
আমেরিকাতে ওরা বলে রেয়ন, আর ইউরোপে ওরা বলে হলো ভিসকোস ফাইবার। আইএসওর নাম হলো ভিসকোস। যাই হোক, ম্যানমেড ফাইবার যখন পড়বো তোমরা হয়তো এই জিনিসটা জানতে পারবা, রেয়ন আর ভিসকোস একই জিনিস। বাংলাদেশে এই দুইটা ফাইবারকে কিন্তু ভুল করে লিনেন নামে বলা হয় আর কি। হ্যাঁ, আসলে লিনেন না, লিনেন হলো ফ্লাক্সের সাহায্যে যেটা তৈরি করা হয় সেটা। তার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার, লাইট ওয়েট বলতে কি বোঝায় এখানে? ভেরি লাইট ওয়েট টু লাইট ওয়েট, অথবা লাইট ওয়েট টু হেভি ওয়েট, বা মিডিয়াম হাইট ওয়েট টু মিডিয়াম, এসব দ্বারা কি মাপ এখানে কি আমি বলছি কিছু, বলছি কিছু নাকি? না স্যার, এরকম ব্যাপারে কিছু বলেননি স্যার। লাইট ওয়েট বলতে আসলে এটা কথাটা যদি আমি পুরোপুরি বুঝতে পারতাম, আমি যদি বলে থাকি তাহলে আমি হয়তো বুঝতে পারবো কোন জায়গায় বলা আছে। লার্নিং ভিডিও থেকে দেখা গেল স্যার। হ্যাঁ, যেমন মনে করো যে সাধারণত লাইট ওয়েট বলতে বোঝায় হালকা। পুরো সেন্টেন্সটা পড়ে শোনাই আপনাকে স্যার। হ্যাঁ বলো। ভেরি লাইট ওয়েট টু লাইট ওয়েট ফর গার্মেন্টস লাইক ব্লাউজেস, তারপর মিডিয়াম ওয়েট টু মিডিয়াম হেভি ওয়েট ফর ড্রেসেস, স্যুটস এন্ড স্পোর্টস ওয়্যার। আচ্ছা, এটা হলো কি যে আমাদের যে টেক্সটাইল আইটেম, হ্যাঁ, বিশেষ করে গার্মেন্টস এর কথা বলছি আর ক্লদিং এর কথা বলছি, এখানে কিন্তু আমরা যে পরিধান করি সেখানের মধ্যে আমরা ভাগ করতে পারি লাইট ওয়েট, মিডিয়াম লাইট ওয়েট, বা মিডিয়াম ওয়েট, হেভি ওয়েট। হেভি ওয়েট কোনটা? হেভি ওয়েট হলো যে অনেক ভারী জ্যাকেট আমরা শীতের সময় পরি, যেটার ভিতরে তোমার ওই যে ফাইবার থাকে আর কি, অনেক ভারী অনেক সময় আমরা জ্যাকেট পরি, তাই না? তো সেটা হলো হেভি ওয়েট। আর পুরুত্বের দিক থেকে মানে উৎপাদন হিসেবে ওয়েটের দিক থেকে ওজন। আর মিডিয়াম ওয়েট কোনগুলো? এই যে আমরা মনে করো যে যেগুলো ট্রাউজার, স্যুট যেগুলো পরি, এগুলো মিডিয়াম ওয়েট। আর লাইট ওয়েট কোনটা? শার্ট, ব্লাউজ। ব্লাউজ বলতে বোঝায় কিন্তু মেয়েদের শার্ট আর কি। হ্যাঁ, ছেলেদের শার্ট এবং মেয়েদের শার্ট কিন্তু খুব কাছাকাছি, একটু সামান্য পার্থক্য আছে। যাই হোক, ছেলেদের শার্ট, মেয়েদের শার্ট, তারপরে হলো তোমার টি শার্ট, হ্যাঁ, এই ধরনের আইটেমকে আমরা বলতে পারি লাইট ওয়েট, যেগুলো হালকা। এইভাবে ভাগ করা হয় গার্মেন্টস কে। এটা নির্ভর করে কি, লাইট ওয়েট যেটা সেই গার্মেন্টস এর ওজন কম, তার মানে কি পাতলা কাপড় দিয়ে তৈরি, পাতলা কাপড় দিয়ে তৈরি হয় সাধারণত। আর হেভি ওয়েট হলো মোটা সুতা দিয়ে তৈরি কাপড়, মোটা কাপড় দিয়ে তৈরি, এজন্য ভারী বেশি। আচ্ছা, আমি আশা করি তুমি আমার উত্তরটা বুঝতে পেরেছো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা ফাইবারের যদি স্ট্রাকচার অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো কি যে ফ্লাক্স ফাইবার হলো মাল্টিসেলুলার ফাইবার। এটা অনেকগুলা সেল মিলে একটা ফাইবার, এবং এর ক্রস সেকশনটা কেমন? পলিগোনাল মানে বহুভুজ আকৃতির। সেটা হইতে পারে চতুর্ভুজ, সেটা হইতে পারে পঞ্চভুজ, সেটা হইতে পারে ষড়ভুজ, উইথ এ সেন্ট্রাল লুমেন, একটা লুমেন থাকবে। আর লম্বালম্বি ভাবে যদি আমরা দেখি তাহলে আমরা, যেহেতু মাল্টি সেলুলার বলছে, আমরা অনেকগুলা সেলকে একত্রিত অবস্থায় দেখতে পাবো। এটা হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো যে এটার মধ্যে নোটস দেখতে পাওয়া যাবে। এখন নোটস কাকে বলে এইটা তো তোমাদের অনেকের হয়তো নাও জানা থাকতে পারে। এই যে বাঁশের মধ্যে দেখবা, বাঁশ কিছু দূর পর পর গিটের মতো এরকম আছে, তাই না? বাঁশের মধ্যে কিছু দূর গিয়ে একটু একত্রিত হয়ে আছে, আবার একটু গিয়ে আবার মাঝখানে ফাঁকা আছে, আবার একত্রিত হয়ে আছে, এরকম আছে, তাই না? তো নোটস হইলো যে ওই যে মাল্টি সেলুলার যে ফাইবার, অনেকগুলো সেল যে একত্রিত অবস্থায় আছে, এগুলো কিছু দূর পর পর গিয়ে অনেক কেমিক্যাল একসাথে থাকে আর কি। ওই জায়গাটা একটু একটু বোঝা যায় যে একটু আলাদা। তারপরে আবার কিছু দূর গিয়ে আবার হয়, একত্রিত অবস্থায় রাখার জন্য যে কেমিক্যাল গুলো থাকে ওই জায়গাতে একটু কনসেন্ট্রেশনটা বেশি থাকে। এটা আমি একটু পরে তোমরা দেখতে পারবা, ছবিতে দেখতে পারবা আর কি। ছবি বলতে কি, স্কেচ করে দেখানো আছে, বা দেখে আমরা দেখতে পারবো। নোটস হলে ওই যে বাঁশের কথা চিন্তা করো, কিছু দূর পর পর যে গিট থাকে না, এইরকম দেখা যায় ফাইবারের মতো। তাহলে আমরা সহজেই আমরা মাইক্রোস্কোপের নিচে দেখলে বুঝতে পারবো যে ফ্লাক্স ফাইবারটাকে। এবং নো কনভলিউশন। কটন ফাইবারে তো কনভলিউশন ছিল, তাই না? পাক দেওয়া ছিল। এখানে কিন্তু কোনো পাক দেওয়া নাই, স্ট্রেট ফাইবার।
ফ্লাক্স ফাইবারের একটা বৈশিষ্ট্য হলো ফাইবারটা খুবই স্মুথ। কটন ফাইবার কিন্তু অতটা স্মুথ না, একটু খসখসে। জুট ফাইবার এতটা স্মুথ না, একটু খসখসে। কিন্তু ফ্লাক্স ফাইবারের যে সারফেস সেটা খুবই স্মুথ, এবং এটার গায়ে মোমের একটা আবরণ থাকে। তোমরা তো জানো আমাদের যে স্কিন, আমাদের স্কিনের মধ্যেও কিন্তু সবার স্কিন তো আর একরকম না। আবার বয়স অনুসারে দেখবে বয়স্ক মানুষের স্কিন, ছোট বাচ্চার স্কিন কিন্তু একরকম না, তাই না? তাহলে কোন স্কিনটা আমাদের কাছে ভালো মনে হয়? যেটা একটু উজ্জ্বল বেশি এবং খুব স্মুথ বেশি, তাই না? তো এই যে উজ্জ্বল হলো কিভাবে, স্মুথ হলো কিভাবে? ওই স্কিনের মধ্যে দেখবা একটু কিছু না কিছু হইলো, একটু তৈলাক্ত ভাব আছে। হ্যাঁ, একটু 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 স্লিপারি, একটু তৈলাক্ত ভাব আছে, স্মুথ। এই স্মুথনেসটা ওখান থেকে আসছে। আরেকটা হইলো কি যে একটা বললাম কি যে তৈলাক্ত একটা ভাব আছে। আরেকটা হলো যে এই কথাটা কিভাবে বলবো, এই তৈলাক্ত ভাবের কারণেই মূলত আর কি স্মুথনেসটা আছে। এখন শীতকালেও তুমি দেখবা তোমার স্কিন দেখবা অনেক রাফ হয়ে যায়, কিন্তু তুমি যদি আবার একটু ক্রিম দাও তাহলে দেখবা আবার একটু সফট বা স্মুথ হয়ে যায়, তাই না? তার মানে কি তুমি ক্রিমটা যে দিয়েছো, তেল দিয়েছো, ক্রিম মানে কি ওয়াক্স, অয়েল, এগুলোই তো। অয়েলি সাবস্টেন্স যখন দিয়েছো তখন কিন্তু আবার স্মুথনেসটা আবার ফিরে পায়। তাহলে এই যে স্মুথনেসটা আসতে থেকে ওই যে তৈলাক, তেল, মোম জাতীয় জিনিস আছে ফ্লাক্স ফাইবারের গায়ে, যে কারণে ফ্লাক্স ফাইবার লাইট রিফ্লেকশন পাওয়ার কটনের চেয়ে বেশি, কটনের চেয়ে বেশি, এবং দেখতে খুবই আকর্ষণীয় মনে হয়, দেখতে খুবই আকর্ষণীয় মনে হয়। এই হলো মোটামুটি ভাবে অল্প কথায় ফ্লাক্স ফাইবারের মরফোলজিক্যাল বা স্ট্রাকচারাল প্রপার্টিজ। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আমার আরেকটু শেষ হয় নাই, আরেকটু বাকি আছে। প্রশ্ন থাকলে অবশ্যই আমি উত্তর দেব। জি স্যার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার যে সেন্ট্রাল লুমেন বললেন স্যার, ফ্লাক্স ফাইবার তো স্যার লম্বা না স্যার, তো সেক্ষেত্রে স্যার যে সেন্ট্রাল লুমেন বলতে কি স্যার ওই টুকেরই মানে পুরো ফাইবারের মাঝখানে না শুধুমাত্র ওই মাঝখানে? মাঝখানে বলতে কি, তুমি কটন ফাইবারের মধ্যেও তো সেন্ট্রাল লুমেন আছে, জুট ফাইবারের মধ্যেও তো সেন্ট্রাল লুমেন আছে। সেন্ট্রাল মানে হলো তুমি যখন ক্রস সেকশন করবা, কাটবা, তখন মাঝামাঝি দিক দিয়ে একটা ছিদ্র আছে ফাইবারের দৈর্ঘ্য বরাবর, ওইটাই হইলো লুমেন। ও জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা একটু পরে আবার ছবি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো ফ্লাক্স ফাইবারের স্কেচ দেওয়া আছে, এবং মাইক্রোস্কোপের নিচে যে ছবি দেখা যায় সেই ছবিগুলো দেওয়া আছে। আমি আশা করি তোমরা লুমেন দেখতে পাচ্ছ, এবং আমি এটাও আশা করি তোমরা ফাইবারটা যে মাল্টি সেলুলার ফাইবার, অনেকগুলো সেল একত্রে থাকে, এটাও দেখতে পাচ্ছ। এবং তোমরা এটাও দেখতে পাচ্ছ যে নোটস, ওই যে বাঁশের কথা বললাম যে একটু দূর পর পর গিটের মতো থাকে, হ্যাঁ, সেখানে কেমিক্যাল বেশি পরিমাণে থাকে, এটাও আশা করি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি আশা করি এটাও দেখতে পাচ্ছ যে ক্রস সেকশনটা হয় পলিগোনাল। পলিগোনাল মানে কি বহুভুজ আকৃতির। সেটা হইতে পারে চতুর্ভুজ, হইতে পারে পঞ্চভুজ, হতে পারে ষড়ভুজ আকৃতি। স্যার মাল্টি সেল কোনটা স্যার, এটা তো বুঝতে পারতেছি না। মাল্টি সেল বুঝতে পারছো না তুমি? এই ফাইবারের ক্রস সেকশনের দিকে তাকাও, ফাইবারের ক্রস সেকশনের দিকে তাকাইলে তুমি দেখতে পাচ্ছ যে একটা ফাইবারকে কিন্তু দেখানো হচ্ছে, কিন্তু অনেকগুলা মনে হচ্ছে লুমেন, তাই না? তার মানে অনেকগুলা সেল, এক একটা লুমেন আছে এক একটা সেলের মধ্যে, তাহলে অনেকগুলা মিলে তো একটা ফাইবার হলো। তারপরে আরেকটু ক্লিয়ার যদি হতে চাও, বাম দিকে নিচের ছবিটা তাকাও, বাম দিকে একেবারে নিচের ছবিটা, একেবারে নিচে একেবারে বাম দিকের ছবিটা দেখো। ওখানে কিন্তু একটা ফাইবার ওই মাইক্রোস্কোপের নিচে দেখা যাচ্ছে, একটা ফাইবার কিন্তু তুমি আলাদা দেখতেছো, খেয়াল করো, আলাদাতে কিন্তু দেখা যাচ্ছে। এবং ওই ফাইবারের ভিতরে আবার দেখো একটার ভিতরে আবার কিন্তু অনেকগুলো লুমেন দেখা যাচ্ছে। তার মানে যদি 4টা লুমেন থাকে, তার মানে 4টা এই সেল আছে এখানে।
ভালো করে খেয়াল করো, একদম বাম দিকে একেবারে নিচের ছবিটা দেখো। বুঝছি। জি তাহলে স্যার, জি স্যার, কয়েকটা সেল মিলে একটা ফাইবার হচ্ছে না, এইটাই বুঝতে বোঝা, পেরেছি। এটাই বোঝাচ্ছে। তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা এটা আরেকটা ছবি আর কি ফ্লাক্স ফাইবারের। এখানে অবশ্য অনেকটা অতটা স্পষ্টভাবে সব বোঝা যাচ্ছে না, আগের ছবিগুলো একটু স্পষ্ট ছিল বেশি আর কি, কিন্তু তাও আমরা ধারণা পাচ্ছি কিরকম ফাইবার দেখতে। মরফোলজিক্যাল প্রপার্টি আলোচনা কমপ্লিট হবে না যদি আমি এই যে এখন যে স্লাইডটা দেখছো এই আলোচনাটা না করি আর কি। এই আলোচনা যদি আমি না করি তাহলে কখনোই কমপ্লিট হবে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ স্লাইড। এই স্লাইডে আমি কি বলছি দেখো, যে ফ্লাক্স ফাইবারের যে আমরা দেখলাম আর কি, আমরা মাইক্রোস্কোপের নিচে দেখলাম যে ফাইবার গুলো কিসের তৈরি। ফাইবার গুলো হলো এই ফাইব্রিল দ্বারা তৈরি, মাইক্রো ফাইব্রিল দ্বারা তৈরি। কারণ তো বলতে পারো স্যার এখানে তো অতটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই। না, বুঝতে পারো নাই ঠিকই আছে, আমরা কটন ফাইবারটাকে কিন্তু অ্যানালাইসিস করে অনেক বড় করে দেখাইছিলাম যে ভিতরে মাইক্রো ফাইব্রিল আছে। সেই জন্য জুট এবং ফ্লাক্সের ক্ষেত্রে আবার ওই রকম ছবি আমি হয়তো দেখাই নাই, কিন্তু তুমি তো বুঝতে পারছো যে সবগুলোতে একই রকম, অর্থাৎ ফাইবারের ভিতরে আমরা যদি প্রবেশ করি আমরা দেখবো অসংখ্য মাইক্রো ফাইব্রিলের সমন্বয়ে ফাইবারটা গঠিত। আর মাইক্রো ফাইব্রিলটা কি? মাইক্রোফাইব্রিলটা হলো পলিমারের প্যাকেট, তাই না, অনেকগুলো পলিমারের প্যাকেট। এখন কেন এই প্রসঙ্গটা আমি আনছি, সেটা হলো যে আমাদের যে পলিমার গুলো থাকে ফ্লাক্স ফাইবারের মধ্যে, এই পলিমার গুলো থাকে লম্বা লম্বা পলিমার, লম্বা লম্বা চেইন। এর ডিগ্রি অফ পলিমারেশন 18,000। আর কটনের ক্ষেত্রে আমরা বলেছি 10,000, তাই না? কটনের ক্ষেত্রে হইলো 10,000, আর এটা হইলো এভারেজ কত? 18,000 ডিগ্রি অফ পলিমারেশন। ডিগ্রি অফ পলিমারেশন দিয়ে আমরা কি বুঝি, যে একটা পলিমার চেনের ভিতরে রিপিট ইউনিট কয়টা আছে, ওই যে সেলো বায়োজ ইউনিট কয়টা আছে। তো কটনের ক্ষেত্রে থাকে হলো 10,000 ম্যাক্সিমাম, মানে ইউজুয়ালি কম হইতে পারে বেশি হইতে পারে 10,000। আর ফ্লাক্সের ক্ষেত্রে হইলো 18,000 গড়ে। তাহলে ফ্লাক্সের পলিমার চেইন গুলো অনেক লম্বা লম্বা, লম্বা লম্বা, যত লম্বা চেইন হবে তত ফাইবার শক্তিশালী হবে। তাহলে যেহেতু কটনের তুলনায় এই পলিমার চেইনগুলো লম্বা লম্বা, অর্থাৎ মলিকুলার ওয়েট বেশি, সেই জন্য আমাদের পলিমার শক্তিশালী। আর পলিমার যদি শক্তিশালী হয় ফাইবারও শক্তিশালী হবে। তাহলে আমরা কি বোঝাচ্ছি, কটনের তুলনায় আমার ফ্লাক্স ফাইবারের শক্তি বেশি হবে, কারণ এটা ডিগ্রি অফ পলিমারাইজেশন হলো পলিমারের 18,000, কটনের সেলুলোজের পলিমারের ডিগ্রি অফ পলিমারাইজেশন হলো 10,000। এবং এই সেলগুলা কিন্তু, যে সেল ওয়াল গুলো আরো বেশি মোটা। তোমরা কটনেরটা তো ছবি দেখেছো নিশ্চয়ই, মনে আছে তোমাদের। এই এই ফ্লাক্সের ক্ষেত্রে সেল ওয়াল গুলা মোটা বেশি, মানে সেকেন্ডারি ওয়াল ঠিক এবং শক্তিশালী। সেই জন্য এই সবকিছু মিলিয়ে আমি বলতে পারি যে কটন ফাইবারের তুলনায় ফ্লাক্স ফাইবার যথেষ্ট শক্তিশালী, অপেক্ষাকৃত বেশি শক্তিশালী, এইটা আমরা বলতে পারি। আরেকটা কথা আমি আলোচনা প্রসঙ্গে হয়তো বলেছিলাম যখন কটন ফাইবার পড়াই, যে ওখানের অ্যাঙ্গেলটা ছিল কত, 20 থেকে 30 ডিগ্রি ছিল, তাই না? আমি হয়তো বলেছিলাম তখন যে দেখো এই অ্যাঙ্গেলটা যত কম হবে ফাইবারের শক্তি তত বেশি হবে। এই অ্যাঙ্গেলটা যদি কটনের ক্ষেত্রে যদি আমরা এমন একটা বুদ্ধি করতে পারতাম, মানে এমন কোনো আমাদের যদি ক্ষমতা থাকতো আর কি, তাহলে আমরা ওই 20 ডিগ্রি অ্যাঙ্গেলের পরিবর্তে আমরা বলতাম 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কটন ফাইবার হয়ে যেত অন্যতম শক্তিশালী একটা ফাইবার। কিন্তু স্যার এই অ্যাঙ্গেলটা আমরা করি, এটা তো আমাদের ক্ষমতার বাইরে। এখানে তো আমরা স্যার এই অ্যাঙ্গেলটা একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো স্যার। অ্যাঙ্গেল তো স্যার কি পাকানো বোঝায় স্যার? আসলে যে আমরা যে দড়ি পাকাই স্যার, ওরকম কিছু, ওটার ভিতরে ফাইবার গুলো এরকম পাকানো অবস্থায় থাকে? না, দড়ি যদি তুমি পাকাও তাহলে তোমার একটা দড়ি যদি মনে করো তিনটা 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 রশি থেকে একটা দড়ি তৈরি করবা, তাহলে 3টা রশি বাঁকানো অবস্থায় থাকবে। এইটা পাক দিচ্ছ তুমি, পাক দিয়ে দড়ি তৈরি করছো,
আমরা যখন ফাইবারের ক্ষেত্রে আসব, ফাইবারের ক্ষেত্রে তো আমরা কেউ আসলে পাক দেই নাই, কিন্তু আমরা আবার একটু গবেষণা করে দেখেছি কটন ফাইবারটা প্রকৃতিগতভাবেই পাক দেওয়া আছে, আর জুট ফাইবার বা ফ্লাক্স ফাইবার কিন্তু প্রকৃতিগতভাবে পাক দেওয়া নাই। এটা আমরা জানলাম। এখন আমরা এই ফাইবারের ভিতরে আমরা ঢুকবো আর কি, প্রবেশ করব, করে আমরা এই যে ফাইব্রিল গুলো আছে সেগুলো কিভাবে আছে আমরা দেখবো। ফাইব্রিল গুলো তো খুব টাইটলি প্যাকিং করা থাকে, তাই না, প্যাকেট। আমরা কোনগুলো আমাদের কিসের সাপেক্ষে স্যার? হ্যাঁ সরি, আমি তোমার প্রশ্নটা বুঝিনি, আবার বলো। এই যে আমরা যে বলছি যে এখানে স্পাইরাল সেট 6 ডিগ্রি, কোন মাপতে গেলে তো একটা অক্ষ লাগে স্যার, আমরা মানে একটা কিছু ধরা লাগে, তো এটা কোনটার সাপেক্ষে 6 ডিগ্রি? ফাইবারের এটা তো এখানে আমরা দেখো বলেছি, আমরা বলেছি যে 6 ডিগ্রি টু দা ফাইবার এক্সিস। ফাইবারের যে অক্ষ, ফাইবারের অক্ষ মানে কি? ফাইবারের অক্ষ হইল ফাইবারটাকে আমি যদি আমি স্ট্রেট কোনো কিছু সিলিন্ডার হিসাবে কল্পনা করি, তাহলে উপরে একটা বৃত্ত পাবো, নিচে একটা বৃত্ত পাবো। উপরের বৃত্তর কেন্দ্র আর নিচের বৃত্তর কেন্দ্র কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে এটা হবে অ্যাক্সিস। তাহলে ওই অ্যাক্সিস মানে স্যার কেন্দ্র থেকে 6 ডিগ্রি হ্যাঁ বেঁকে। তাহলে আমার মনে করো ফাইবারটা যদি এরকম থাকে, ধরো আর কি এরকম থাকে, তাহলে আমার এই যে ফাইবারের গায়ে যে ইগুলো আছে, ফাইব্রিল গুলো আছে, সেগুলো হয়তো এই অবস্থায় আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 6 ডিগ্রি। আর যদি কটনের ক্ষেত্রে হয় তাহলে মনে করো 20 ডিগ্রি। তাহলে আমরা আমাদের গবেষণা থেকে যেটা জানি যে অ্যাঙ্গেল যত কম হবে পলিমারের শক্তিটা তত বেশি ফাইবারের শক্তিতে রূপান্তরিত হবে। আর অ্যাঙ্গেল যদি হয়তো 90 ডিগ্রি, তাহলে পলিমার অনেক শক্তিশালী হইলেও ফাইবার কিন্তু দুর্বল হয়ে যাবে। মানে আমার কথাটা বুঝছো কিনা? ধরো তোমাদের ক্লাসে 40 জন ছাত্র আছে, 40 জন ছাত্রের মধ্যে যদি একতা থাকে, তাহলে সবার শক্তি যোগ হয়ে 40, মনে করো প্রত্যেকের এক 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 করে শক্তি, তাহলে 40 শক্তি হলো, তোমাদের পাওয়ারটা হলো 40। তোমাদের ভিতরে যদি একতা না থাকে, তখন প্রত্যেকেই তো আলাদা আলাদা, তাহলে তোমাদের শক্তি হবে 1। কারণ তোমাদের মধ্যে কোনো একতা নাই। একতা থাকলে না শক্তিগুলো যোগ হয়। তার মানে ওই 40 জনের ছাত্রের শক্তিকে ক্লাসের শক্তিতে রূপান্তরিত করতে হলে সবার শক্তিটা একসাথে যোগফল আনতে হবে। যোগফল মানে একতাবদ্ধ হইতে হবে। এই একতাবদ্ধ হওয়ার ক্ষেত্রে নিয়ম হলো যে যত অ্যাঙ্গেল কম হবে তত শক্তিটা ট্রান্সফার বেশি হবে। তাহলে ওই যে 20 ডিগ্রি ছিল কটনের ক্ষেত্রে, ওটা খুব একটা ভালো ছিল না। আমাদের পলিমার শক্তিশালী ছিল, কিন্তু ফাইবার অতটা শক্তিশালী হয় নাই। কেন? অ্যাঙ্গেলের কারণে। এখন আমরা দেখতে পাচ্ছি ফ্লাক্সের ক্ষেত্রে পলিমারও শক্তিশালী বেশি, শুধু তাই নয়, অ্যাঙ্গেলটা কম। তার মানে কি? পলিমারের শক্তিটা সুন্দরভাবে ট্রান্সফার হবে ফাইবারের ক্ষেত্রে। সুতরাং এই দুইটা মিলিয়ে আমরা বলতে পারি ফ্লাক্স ফাইবার কটন ফাইবারের তুলনায় যথেষ্ট শক্তিশালী। এই কথাটা আমরা বলতে পারি দুইটা মিলিয়ে। কিন্তু ওই বেশি শক্তি হলে যেটা হয় আর কি, স্টিফ, একটু হার্ড এবং ভাঁজ পড়তে পারে বেশি ফ্লাক্স ফাইবার। এইটা হলো একটা দুর্বলতা। শক্তি বাড়াইলাম ঠিকই, দুর্বলতাটাও কিনে আনলাম। সেটা কি? একটু স্টিফ, মানে সফটনেসটা কম আর কি। হ্যাঁ, আর ভাঁজ পড়ার সম্ভাবনা বেশি। এই নেগেটিভ জিনিসটা যোগ হলো। এই হলো কটনের সাথে ফ্লাক্স ফাইবারের মরফোলজিক্যাল প্রপার্টির পার্থক্য, যেটা আমরা ফিজিক্যাল প্রপার্টিতে পার্থক্য চলে আসছে। শক্তি কোনটা? শক্তি কাকে বলে? শক্তিটা তো ফিজিক্যাল প্রপার্টি, কিন্তু এই পার্থক্যটা কোত্থেকে আসছে? ওই যে স্ট্রাকচারের থেকে আসছে। এই জন্য আমরা মরফোলজিক্যাল প্রপার্টিতে এটা আলোচনা করলাম। আমি আশা করি আমার কথা কম বেশি তোমরা বুঝতে পেরেছ। এখন প্রশ্ন আসতে পারে ফিজিক্যাল প্রপার্টি অফ ফ্লাক্স ফাইবার। শক্তি কটনের চেয়ে বেশি, কিন্তু খেয়াল করো এককটা কিন্তু পার্থক্য আছে। কটনের ক্ষেত্রে আমাদের একক ছিল সেন্টিনিউটন পার টেক্স,
এখানে আছে এককটা হলো সেন্টিনিউটন পার ডেসিটেক্স। তো যদি কখনো এরকম থাকে আর কি ডেসিটেক্স, তাহলে আমরা টেক্স বানানোর জন্য এই ডেসিটা কেটে দিব এবং এটাকে 10 দিয়ে গুণ করব। তাহলে কি হবে, কটনের সাথে যদি তুলনা করো, কটনের ক্ষেত্রে তোমাদের মনে হয় স্মরণ আছে যে ধরো 30 মানে 30 থেকে শুরু করে ম্যাক্সিমাম মনে হয় 51-52 বা এরকম পর্যন্ত হতে পারে সেন্টিনিউটন পার টেক্স। আর ফ্লাক্সের ক্ষেত্রে কত, 48 থেকে শুরু করে 58। স্যার 4.8 হ্যাঁ, ওটা তো আমরা চেঞ্জ করে দিলাম না, 10 দিয়ে গুণ করতে হবে, এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে আমার দশমিকটা চলে গেল, এখানে দশমিকটা চলে গেল। ওই যে ডেসিটেক্স ছিল তো এখানে ডেসিটেক্স আমরা টেক্স বানায় নিলাম আর কি। ডেসিটেক্স, ডেসি মানে তো বোঝো 10/1 এই জন্য আমরা টেক্স বানায় নিলাম। তাহলে 48 থেকে 58 হলো আমাদের সেন্টিনিউটন পার টেক্স। আর সেন্টিনিউটন পার ডেসিটেক্স যদি বলো তাহলে 4.8 থেকে 5.8। এখন কটনের ক্ষেত্রে কত ছিল, ওই যে বললাম যে 32-33 এরকম থেকে শুরু করে 52, 51, 52 এই ধরনের হয় আর কি। তাহলে ভেরিয়েশনটা বুঝতে পারছো, কটনের চেয়ে শক্তিশালী বেশি ফ্লাক্স। ইয়েস স্যার। জি স্যার। আরেকটা হলো স্ট্রেচ এন্ড ইলাস্টিসিটি। স্ট্রেচ মানে টান দিলে কতটুক লম্বা হবে এরপরে ছিঁড়ে যাবে। কটনের ক্ষেত্রে ছিল আমার ধরো 6-7% মতো হয়, মানে ইউজুয়ালি ভালো হলে আর কি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 2.7 থেকে 3.3, মানে গড়ে যদি ধরি আর কি, গড়ে হলো 3%। তাহলে কটনের ক্ষেত্রে ছিল কত, এই ধরো বেশিরভাগ ক্ষেত্রে 6-7%-এর মতো, আর এখানে হলো 3%। তার মানে টান দিলে বেশি লম্বা হবে না, কটনটা একটু বেশি লম্বা হবে, 6% পর্যন্ত হ্যাঁ লম্বা হবে, তারপরে ছিঁড়ে যাবে। আর এটা 3% পর্যন্ত লম্বা হয়ে ছিঁড়ে যাবে। এবং ইলাস্টিসিটি তাইলে কম, কারণ 3%-এর বেশি যদি তুমি টান দাও ছিঁড়ে যাবে। কটনের ক্ষেত্রে তো 7% পর্যন্ত টান দিয়ে মনে করো 6 হইতে পারে, 5.5 হইতে পারে, 6 হইতে পারে, 6.5 হইতে পারে, 7 হইতে পারে, এই পর্যন্ত টান দিয়ে লম্বা হবে, এরপরে ছিঁড়বে। তাহলে তার আগ পর্যন্ত কিন্তু সে আবার পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে। সেই জন্য স্ট্রেচ এবং ইলাস্টিসিটির দিক দিয়ে বিবেচনা করলে কটন ফাইবার বেটার, আর শক্তির দিক দিয়ে বিবেচনা করলে ফ্লাক্স ফাইবারটা বেটার। এবার আসি রেজিলিয়েন্সির ক্ষেত্রে। রেজিলিয়েন্সি স্যার 2% ইলনগেশন বলতে কি বোঝায় স্যার? এই তুমি 100 ফাইবারটা যদি 100 মিলিমিটার হয় বা 100 সেন্টিমিটার হয়, তাহলে তুমি যখন এটাকে টান দিয়ে ছিঁড়তে যাবা আর কি, তাহলে মনে করো যে এই 100 সেন্টিমিটার যদি হয় আর কি, তাহলে 103 পর্যন্ত সে বাড়বে, 103 সেন্টিমিটার, তারপরে পট করে ছিঁড়ে যাবে। আর 3-এর আগ পর্যন্ত যদি মনে করো 102 হয়, তাহলে ছেড়ে দিলে আবার 100 হয়ে যাবে, কিন্তু যেই 103 হয়ে যাবে পট করে ছিঁড়ে যাবে। মানে এখানে যে বলা আছে 2% ইলনগেশন, রিকভারি 65%, তার মানে 2% পর্যন্ত টানলে কি সেটা 65% পর্যন্ত রিকভারি করতে পারে? হ্যাঁ, রিকভারি করতে পারে 65% পর্যন্ত, কিন্তু কিছুটা আবার একটু লম্বা হয়ে যাবে আর কি, সামান্য। সেটা 65% কিন্তু কম না। হ্যাঁ, মানে 2% টান দিয়ে লম্বা করলা, ছেড়ে দিলা, ছিল না, কিন্তু আগের জায়গায় ফিরে যাবে। আমরা বলছি আগের জায়গায় ফিরে যাবে, কিন্তু আসলে কি আগের জায়গায় ফিরে যাবে? আমরা যদি ভালো মতো স্টাডি করি আমরা দেখবো না, পুরোপুরি আগের জায়গায় ফিরে আসে নাই, আগের চেয়ে সামান্য একটু লম্বা হয়ে যাবে, সামান্য একটু। এগুলো কিন্তু খুবই সামান্য। রেজিলিয়েন্সিতে আমরা আসি। রেজিলিয়েন্সি মানে হলো স্প্রিং ব্যাক। আমার ফ্লাক্স ফাইবারের রেজিলিয়েন্সি পুয়ার। তার মানে তুমি যদি ভাঁজ করে দাও ও ভাঁজ অবস্থায় থাকবে, সোজা হয়ে ভাঁজটাকে ছেড়ে দিয়ে আবার সোজা হইতে পারবে না, তাহলে সহজেই ভাঁজ পড়ে যায়। ফ্লাক্স ফাইবারের একটা বৈশিষ্ট্য হলো, ফ্লাক্সের শার্ট যদি কেউ কোনোদিন কেনো আর কি, হ্যাঁ, তাহলে দেখবা ভাঁজ পড়ে সহজে। এবং ওই ভাঁজ কিন্তু তুমি হাত দিয়ে যতই ঘষা দাও
এটা কিন্তু আর সোজা হবে না, আবার আয়রন করলে, পানিতে ভিজায় আয়রন করলে তারপরে সোজা হবে। তো এইটা একটা ঝামেলার কাজ। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে ফ্লাক্স ফাইবারে বেশি। তুমি তো বলতে পারো স্যার কটনেও তো হয়, হ্যাঁ কটনেও হয়, কটনের চেয়ে বেশি হলো হবে ভাঁজ পড়বে ফ্লাক্স ফাইবার, কটনে কম পড়বে, এটাতে বেশি পড়বে। তাহলে এটা একটা নেগেটিভ দিক ক্লদিং এর জন্য। অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ফেয়ার টু গুড, কটনের চেয়ে ভালো, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স কটনের চেয়ে ভালো। আমার বাসার কথাই বলি আর কি, আমার যে বাসায় যে সোফাটা আছে, আমার সোফা কাভারটা আবার ফ্লাক্স ফাইবারের তৈরি। তো এটা আমার তো ছোট মেয়ে আছে, ও খুবই ডিস্টার্ব করে, এই মনে করো উল্টা পাল্টা করে, এটার 12টা বাজে, আবার আমি যখন সোজা করে দিই, হ্যাঁ সোজা হয়ে যায়। কিন্তু হয়তো তোমরা বলতে পারো স্যার সোফা কাভারের ক্ষেত্রে তো ভাঁজ থাকার কথা ছিল, সোজা হইলো কেমনে? ওই যে আমরা তো জানি যে এটা রেজিলিয়েন্সি পুয়ার, তাই না? সেই জন্য আমরা করি কি, সোফা কাভারের জন্য যখন আমি করব, তখন আমার দুর্বলতাকে আমার ঢাকতে হবে, তো সেই জন্য একটা হালকা একটা ফিনিশিং দিয়ে দিই। ওই ফিনিশিং দেওয়ার কারণে আমার এই এই যে ঘটনাটা ঘটে আমি বললাম আর কি, সহজে ভাঁজ পড়ে না। তো সেই জন্য আমরা এই ফাইবারের দোষ গুণগুলি জানি বলেই তো আমরা ফিনিশিং এর সময় এগুলো ঢাকার ব্যবস্থা করব। যদি ফিনিশিং না দিত তাহলে কিন্তু সোফা কাভার হিসেবে ব্যবহার করতে পারতাম। ফিনিশিং এ কি ব্যবস্থা গ্রহণ করে এটা ঢাকার জন্য স্যার? এটা আমরা পলিমারের ফিনিশ দিয়ে দিই, এটাকে আমরা ঢাকতে পারি, ইঞ্জিনিয়ারদের কাছে সেই ক্ষমতা আছে আর কি। আমরা ফিনিশিং দিয়ে দিলে আর ভাঁজ হবে না। কটনের ভিতর আমরা দিতে পারি, কটন ফাইবারের তো ভাঁজ পড়ে, তাই না? কিন্তু তোমরা দেখবা যে ব্র্যান্ড কটন, অনেক ব্র্যান্ড শপ থেকে কটন কিনলে আরে ভাঁজ তো অতটা পড়ে না, কটন তো অনেক বেশি ভাঁজ পড়ার কথা ছিল, কেন পড়ছে না? তোমার মনে যদি পছন্দ থাকে, ভুল করলাম নাকি, কটন না কিনে পলিস্টার কিনে নিয়ে আসলাম? না না না, অনেক দামি ব্র্যান্ড হলে ওরা পলিস্টার দিবে না, কটনই দিয়েছে। কিন্তু ওই যে বললাম একটা ফিনিশিং ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি একটু স্টপ রাখতে চাই কিছুক্ষণের জন্য। ওকে স্যার। দেখো, ডাইমেনশনাল স্টেবিলিটি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের যে ফ্লাক্স ফাইবার, এটা আসলে ডাইমেনশনটা ধরে রাখতে পারে। অর্থাৎ তুমি শার্ট বা জামা কাপড় যে গার্মেন্টস যে মাপের কিনবা, সেই মাপের থাকবে মোটামুটি, সহজে কিন্তু ছোট হয়ে যাবে না বা বড় হয়ে যাবে না। আর ময়েশ্চার রিগেইন খুবই ভালো। দেখো 10 থেকে 12%, আমাদের কটন ফাইবার হইলো 8.5%। আমরা তো এতদিন জানতাম কটনই ভালো 8.5%, কিন্তু এখন আমরা জানলাম যে না, কটনের চেয়ে ভালো আরেকটা ফাইবার আছে যার ময়েশ্চার রিগেইন 10, 11, 12। তুমি যদি পুরোপুরি রেঞ্জ মনে না থাকে 11% মনে রাখো, তাহলে 11 8.5-এর তুলনায় বেশি, তাই না? সেই জন্য সামারে তুমি যদি ফ্লাক্সের শার্ট কিনো, ফ্লাক্সের জামা পরো, তাহলে তোমার কাছে অনেক বেশি কমফোর্টেবল মনে হবে, কমফোর্টেবল লাগবে তোমার কাছে। স্পেসিফিক গ্রেভিটি কত? কটনের কাছাকাছি, কটনে ছিল 1.54 আর এটা হলো 1.50, তার মানে
কটনের মতোই ভারী, এটা খুব একটা হালকা ফাইবার, সামান্য একটু ভালো, কিন্তু অনেক ভালো সেটা না। অনেক ভালো হইলে আবার ন্যাচারাল ফাইবারের মধ্যে আমাদের ওই অন্য ফাইবারে যেতে হবে, ওই যে যেমন আমি তোমাদের তো বলেছিলাম যে সিল্ক ফাইবার। আর যদি আমরা ম্যানমেড ফাইবারে যাই তাহলে তো অবশ্যই অনেক আছে, যেমন নাইলন ফাইবার। ডাইমেনশনাল স্টেবিলিটি ভালো, অর্থাৎ তুমি যে মাপে কিনে নিয়ে আসবা কাপড় ওই মাপেই থাকবে। ময়েশ্চার রিগেন অ্যাভারেজ আমি বলতে পারি 11%, 10 to 12%, which is very good comparing to 8.5% of cotton fiber. তাহলে এটা সামারের জন্য সুইটেবল, কারণ আমাদের ঘাম শোষণ করতে পারবে। আমাদের মনে রাখতে হবে মানে এক্সামের জন্য যে কটনের সাথে ফ্লাক্সের নিশ্চয়ই মনে রাখতে হবে, দেখি তো আমি আলোচনা করছি। এবং স্পেসিফিক গ্র্যাভিটি কটনের মতোই, কটনের চেয়ে সামান্য একটু হালকা, এটার আসলে বোঝার উপায় নাই, কারণ এত কম আমরা আসলে ফিল করি না আর কি। কটন হলো 1.54 গ্রাম পার সিসি ডেন্সিটি, আর এটার ডেন্সিটি হলো 1.5। কেমিক্যাল প্রপার্টি মোটামুটি গুরুত্বপূর্ণ, কটনের চেয়ে ভালো, কটনের চেয়ে বেটার। তো এই বেটার হওয়ার কারণে আমরা দেখতে পাই আর কি যে তোমরা যদি দেশে বা দেশের বাইরে যখন ট্রাভেল করতে যাবা আর কি, তোমাদের যে বিছানায় ঘুমাতে, যে হোটেলে যে বিছানায় বা খাওয়ার সময় যে টেবিল, সেখানে যে দেখবো একটু সাদা রঙের প্রাধান্য। হ্যাঁ, এটা হলো কি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক, এবং ময়লা হলে চোখে পড়ে আর কি। সাদা রঙের তোমার যে আমি বললাম যে এটা ঠিক যে রেস্টুরেন্টে মানে বেডিং এর জন্য অবশ্য ফ্লাক্সের ব্যবহার কম আছে, কম, দামটা বেশি হওয়ার কারণে। কিন্তু আমি বলছি যে ওই যে রেস্টুরেন্টের কথা যেটা বললাম, তুমি খাইতে যাবা তখন দেখবা যে সাদা কাপড়ের প্রাধান্য। হ্যাঁ, তোমাকে নেপকিন থেকে শুরু করে বেশ কয়েকটা সাদা কাপড়ের টেবিলের উপরে কাপড় বিছানো আছে, ওগুলি সবই কিন্তু ফ্লাক্সের তৈরি। তাহলে আমরা দেখি এটা কেন কটনের তো হতে পারতো, তাই না? কটনের হবে না। আর যদি পলিস্টারের হয় তাহলে দেখতে মনে হবে চিপ, একেবারে সস্তা, দেখেই মনে হবে সস্তা লুক আর কি। হ্যাঁ, তো এই জন্য একটু ভালো দামি হোটেলে তুমি যতগুলো দেখবা বেশিরভাগই দেখা যাবে সম্ভাবনা আছে ফ্লাক্স বা লিনেনের। এফেক্ট অফ ব্লিচ, এটা ব্লিচিং করলে কোনো সমস্যা হয় না। সুতরাং আমরা ব্লিচিং তো বোঝো যে যদি কোনো রং টং লেগে যায় সাদা কাপড়ে, বা একটু হালকা ময়লা বা লালচে লালচে হয়ে যায়, এই যে আয়রনের কারণে, পানিতে তো আয়রন থাকে তাই না অনেক সময়, তাহলে আমরা যদি ব্লিচিং কেমিক্যাল দেই তাহলে আবার এটা সাদা হয়ে যাবে। এখন বর্তমানে অবশ্য যে আমাদের বাসায় আমরা যে পাউডার ব্যবহার করি, তোমরা হয়তো জানো না, কিন্তু এর ভিতরে আছে আর কি কিছুটা ব্লিচিং এজেন্ট আছে, এই জন্যই সাদা হয়ে যায় আর কি ওয়াশ করার পর। শুধুমাত্র ডিটারজেন্ট না, কিছু ব্লিচিং আছে। অ্যাসিড এবং অ্যালকালি, আমাদের যে ফাইবার নিয়ে আমরা কথা বলছি, কোনো সন্দেহ নাই যে এটা সেলুলোজিক ফাইবার। সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে একটা সমস্যা হলো কি, এটা আসলে অ্যাসিডের প্রতি দুর্বল, সুতরাং অত্যন্ত সাবধান থাকতে হবে। অ্যাসিড কিন্তু আমার ফ্লাক্স ফাইবারকেও নষ্ট করে দিতে পারে, যেমন এটা পারে কটন ফাইবার। তবে অ্যালকালি যদি হয়, স্ট্রং অ্যালকালি হলে কোনো ক্ষতি হবে না। তার মানে আমরা ডিটারজেন্ট বা সাবান দিয়ে ভালো মতো ওয়াশ করলে আমাদের ফাইবারের কোনো ড্যামেজ হবে না। ড্রাই ক্লিনিং করতে দিলে কোনো সমস্যা হবে না, কারণ বলছে অর্গানিক সলভেন্ট রেজিস্ট্যান্ট টু অর্গানিক সলভেন্ট। ড্রাই ক্লিনিং করতে দিলে তো অর্গানিক সলভেন্ট তারা ব্যবহার করে, তাই না? আমার কোনো ক্ষতি হবে না। এবার আমরা দেখবো সানলাইট এবং হিটের ক্ষেত্রে আমাদের ফ্লাক্স ফাইবার কি রকম তার ধর্ম প্রদর্শন করে। আমরা তো দেখেছি যে কটন ফাইবার কিন্তু সানলাইটের প্রতি তার একটা দুর্বলতা আছে, এবং আস্তে আস্তে তার রংটা লালচে হয়ে যায়, এবং দুর্বলতা আছে তার। তো এখানে দেখতে পাচ্ছি এক্সটেন্ডেড এক্সপোজার টু সানলাইট উইকেন্স ফাইবার। এটাও দেখা যাচ্ছে যে কটনের মতোই আসলে যদি অনেক লম্বা সময় তুমি সানলাইটে রাখো বা তাপ, তাহলে আমার ফাইবার ক্ষতিগ্রস্ত হয়।
সুতরাং একটু সতর্ক থাকতে হবে, পর্দার কাপড়ের ক্ষেত্রে বিশেষ করে বললাম আর কি, সতর্ক থাকতে হবে। তবে ইয়েলো হয়ে যায় না, হ্যাঁ, এখানে ইয়েলো কথাটা কিন্তু নাই, দুর্বল হয়ে যায় ফাইবার। আর কটন ফাইবার দুর্বল হয়, ইয়েলো হয়ে যায়। ডায়েবিলিটি যদি আমরা বিবেচনা করি, এটা আবার কটনের চেয়ে খারাপ। তার মানে কটন ফাইবারকে রং করার পরে যেরকম সুন্দর রং হয় আর কি, এখানে লিনেনের ক্ষেত্রে রং হয়, কিন্তু অতটা সুন্দর ব্রিলিয়ান্ট কালার পাওয়া যায় না। কারণ ফ্লাক্স ফাইবারের রঙের প্রতি আকর্ষণ, আগ্রহটা কম। কার তুলনায় কম? কটন ফাইবারের তুলনায় কম। তাহলে কটনের চেয়ে একটু রঙের দিক দিয়ে একটু দুর্বল। সেই জন্য তোমরা যদি, আমি তো তোমাদের বলেছি যে ব্র্যান্ড শপে গিয়ে সার্চ করবা বা ইন্টারনেটে সার্চ করবা, দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রেই সাদা শার্ট বা সাদা জামা কাপড়ের জন্য লিনেনের ব্যবহারটা বেশি। কারণ ওই যে রং করলে যে খুব সুন্দর রং হয় না, এই জন্য। আর আরেকটু দুর্বলতা বলি, সেটা হলো যে ফাঙ্গি মোল্ডস, যেগুলো যে মাইক্রো অর্গানিজম, হ্যাঁ, এই যে পানিতে ভিজায় রাখলে যে কালো কালো দাগ পড়ে যায়, এটা কিন্তু আরো বেশি, মানে কটনের চেয়েও খারাপ। সুতরাং ভিজা অবস্থায় রাখা যাবে না। কিন্তু পোকামাকড় কোনো ক্ষতি করতে পারে না। কটনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কিছুটা ক্ষতি করতে পারে, তাই না? তোমাদের মনে হয় স্মরণ আছে, সিলভার ফিশ, কিন্তু এখানে এত ক্ষতি করতে পারে না। আর তেমন কটনের সাথে পার্থক্য, এখানে একটা জিনিস আছে, ইলেকট্রিক্যাল এবং থার্মাল কন্ডাক্টিভিটি ভালো, হ্যাঁ, তার মানে আমাদের বডির হিটটাকে বের করে দিতে পারে। কটনের চেয়ে বেটার, মানে আমাদের শরীরের যে তাপ সেটাকে সে বের করে দিতে পারে। তো বের করে যদি দেয়, তোমার কি মনে হবে? একটু ঠান্ডা ঠান্ডা মনে হবে, তাই না? সেই জন্য সামারের জন্য লিনেন ফাইবার দিয়ে তৈরি করা জামা কাপড় পরাটা অত্যন্ত আরামদায়ক। এখন দেখি যে আমরা ব্যবহার কোন কোন ক্ষেত্রে লিনেন ব্যবহার করা হয়। তো আমরা বলেছি যে দেখো, পর্দার কাপড় হিসেবে ব্যবহার করলে একটু সতর্ক থাকতে হবে। অনেক দিন ব্যবহার করলে একটু দুর্বল হতে পারে, কিন্তু এই হলদে হয়ে যাবে না, হ্যাঁ, এটা তার এই জন্য পর্দার কাপড় হিসেবে ব্যবহার করা হয়, যেখানে আমরা চাই আর কি ব্যবহার করতে। তারপরে ওই যে বললাম যে একটু যদি দামি হোটেল হয়, তাহলে তোমার যে বিছানা সেখানে লিনেনের ব্যবহার থাকতে পারে। আর অনেক সময় অবশ্য এই এক্ষেত্রে লিনেনের সাথে পলিস্টারের ব্লেন্ড ব্যবহার করা হয়। লিনেনও থাকলেও পলিস্টার মিশ্রিত অবস্থায় থাকে, তাতে ওই ইজি কেয়ার সুবিধাটা পাওয়া যায়, তাড়াতাড়ি শুকায় যায়। আর একটা জিনিস দেখো, আপহোলস্ট্রি ফ্যাব্রিক, আপহোলস্ট্রি তোমাদের স্মরণ আছে যে ফার্নিচারের সাথে লাগানো যে কাপড়গুলো, সেই ক্ষেত্রে ফ্লাক্স ফাইবারের বা লিনেনের ব্যবহার যথেষ্ট পরিমাণে আছে সারা পৃথিবীতে। আর টেবল ওয়্যার, এই যে বললাম যে তুমি যদি রেস্টুরেন্টে খাইতে যাও, তাহলে তোমার আশেপাশে যে সমস্ত সাদা কাপড়ের অনেক কিছুই দেখবা কাপড়, সেগুলা সবগুলোই আসলে লিনেনের তৈরি। তো আমরা যে সামারি করি, আমরা বলতে পারি যে লিনেন ফাইবার তার যে কিছু গুণাগুণ আছে, যে সে আমাদের বডি থেকে ময়েশ্চার শোষণ করতে পারে, জলীয় বাষ্প শোষণ করতে পারে, তাহলে আমাদের ঘাম তাড়াতাড়ি শুকায় যাবে। এবং সে এই ঘামটাকে শোষণ করে সে আবার নিজে ভিজে যায় না, নিজে ভিজে না গিয়ে সে করে কি বাইরে বের করে দেয়। সুতরাং তোমার শার্টও ড্রাই থাকবে আর তুমিও ড্রাই থাকবা। সুতরাং সামারের ক্ষেত্রে যে ঘাম হয় আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা খুব আরাম বোধ করবো, আর আমাদের বডির হিটটাকে বের করে দেয়, সেই জন্য আমাদের একটু ঠান্ডা ঠান্ডা মনে হবে। সো এই দুইটা গুণের কারণে সামার ড্রেসের জন্য আমাদের অতুলনীয় লিনেন, লিনেন অতুলনীয়। এখন আমি তোমাদের কয়েকটা ছবি দেখাচ্ছি যে ধারণা করার জন্য যে কি কি ক্ষেত্রে লিনেন ব্যবহার করা হয়, এবং আমার মনে হয় আজকে এটাই আমাদের শেষ স্লাইড। আমরা আজকে খুব কম সময় নিয়ে শেষ করব। দেখো এই এখানে দেখো এই সাদা সাদা, দেখো কালারটা কিন্তু সাদা, হ্যাঁ। তো এই ধরনের পোশাক, হ্যাঁ, যে
দেখলে তোমার মনে হবে যে এখানে লিনেন থাকার সম্ভাবনা আছে। সামার ড্রেস, এগুলো কিন্তু সব সামার ড্রেস, এখানেও দেখো সামার ড্রেস। তারপরে যে কিচেন বা রেস্টুরেন্টে আমি বলেছি যে লিনেন ব্যবহার করা হয়। টেবল ওয়্যার, তাহলে টেবিলের ভিতরে দেখো এই যে তোমাকে যে ন্যাপকিনটা দিয়েছে, এই ন্যাপকিনটা কিন্তু লিনেনের তৈরি। আরো বলেছি আপহোলস্ট্রিতে, যে ফার্নিচারের সাথে যে কাপড় থাকে আর কি, সেক্ষেত্রে ব্যবহার লিনেনের ব্যবহার যথেষ্ট আছে। এবং আমি তোমাদের হয়তো কথা প্রসঙ্গে বলেছি যে আমার নিজের বাসায়ও আছে এই লিনেনের তৈরি আমার সোফা কাভার যেটা। তো এটা কিন্তু ব্যবহার করা হয়, একটু ব্র্যান্ডের আইটেম কিনলেই তুমি পেয়ে যাবা লিনেন ব্যবহার করা। হয়তো লেখা থাকবে না, আমাদের দেশে লেখা থাকে না, কিন্তু ইউরোপ আমেরিকা হলে সেখানে লেখা থাকবে যেটা লিনেন। তারপরে যে হোটেলে থাকতে গেলে আমি বললাম যে সাদা সাদা যে সমস্ত হোটেলে কাপড় ব্যবহার করা হয়, বেডশিট হতে পারে, পিলো কভার হতে পারে, তারপরে এই সমস্ত ক্ষেত্রে লিনেন ব্যবহার আছে। আর একদম নিচে বাম দিকে যেটা, এটা হলো যে ডিশ ক্লথ, যে তোমার প্লেট গুলো যখন ওয়াশ করার পরে এটার মধ্যে তো ভিজা ভিজা থাকে, তাই না, ওটাকে কাপড় দিয়ে মোছা হয় আর কি, ওটাকে ডিশ ক্লথ বলে। এই ক্ষেত্রে লিনেনের ব্যবহার আছে। তো আমার মনে হয়, আশা করি তোমরা কম বেশি বুঝতে পেরেছো যে হোম টেক্সটাইলের ক্ষেত্রেও আছে, অ্যাপারেলেও আছে, এবং টেকনিক্যাল টেক্সটাইলের ক্ষেত্রেও লিনেনের ব্যবহার লক্ষ্য করা।